কুমিল্লায় বন্যার অবনতি, ফেনীতে ফের বাড়ছে পানি, নোয়াখালী ও লক্ষ্মীপুরে বৃষ্টিতে বেড়েছে দুর্ভোগ। ৩৭ দিন পর মেট্রো রেলে যাত্রী পরিবহন শুরু, যাত্রীদের মাঝে ফিরেছে স্বস্তি। আমরা প্রতিদিন যারা অফিস করি এটা আমাদের জন্য প্রচন্ড স্বস্তিদায়ক, আজকে খুব ভালো লাগতেছে। মতিঝিল থেকে কারওয়ান বাজার আসে 9 মিনিটসের জার্নি, আমাকে সেখানে সময় দিতে হয়েছে 45 মিনিট। প্রচন্ড ভোগান্তি ছিল, এখন মেট্রো রেলে আমাদের জন্য খুবই শান্তি হয়েছে। রাজধানীর শান্তিনগর থেকে সাবেক পাটমন্ত্রী গোলাম দস্তগীর গ্রেফতার, রাখা হয়েছে ডিবি কার্যালয়ে। কুমিল্লায় টাকা দিলে মিলে জন্ম নিবন্ধন ও পাসপোর্ট, সুযোগ নিচ্ছে রোহিঙ্গা ও অপরাধীরা। এবং এবার পবিত্র কোরআন পোড়ালো ইসরায়েল, হামাসের নিন্দা, মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। ভোলা, মৌলভীবাজার, রাঙামাটিতে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কুমিল্লায় অবনতির দিকে যাচ্ছে। কুমিল্লার গোমতী নদীতে পানি বাড়তে থাকার পাশাপাশি ফাটল দেখা দেয় বাঁধের অন্তত 29টি স্থানে। গোমতীর ভাঙনের ফলে অন্তত 270টি গ্রাম প্লাবিত হয়েছে। ভোলা, মৌলভীবাজার, রাঙামাটিতে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও দুর্গত এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। কিছু কিছু স্থানে ত্রাণ পৌঁছলেও তা চাহিদার চেয়ে খুবই কম। এদিকে ফেনীতে বাড়ছে পানি, নোয়াখালী ও লক্ষ্মীপুরে বৃষ্টিতে বেড়েছে দুর্ভোগ। বন্যার সর্বশেষ পরিস্থিতি জানাতে নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন, সুমন কবির ও একেএম নাজিম। আমরা প্রথমে চলে যাচ্ছি নোয়াখালীতে, সুজন রয়েছেন সেখানে। সুজন, বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে কিনা, আশ্রয় কেন্দ্রগুলোর এখন কি অবস্থা দেখছেন? জেসিকা বলছিলেন বন্যা পরিস্থিতির কথা, তো আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালীর একটি ব্যস্ততম সড়কে। আসলে আপনাকে যদি বলতে হয় যে গতকালকে সারাদিন বৃষ্টি না হলেও কিন্তু মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে। তো এই বৃষ্টির কারণে আজকে আবার নোয়াখালীতে পানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। গতকালকে সূর্যের আলো দেখা গিয়েছে, এর কারণে পানি একটু কমেছিল, কিন্তু গতকাল রাতে বৃষ্টি হওয়ার পরে পানি আজকে আবার থই থই করেছে। আর পানির পরিমাণ আরো বৃদ্ধি পেয়েছে পুরো নোয়াখালী জেলার 8টি উপজেলায়। তো আসলে নোয়াখালীতে বলতে গেলে 9টি উপজেলার মধ্যে 8টি উপজেলায় বন্যা আক্রান্ত হয়েছে। তো এই 8টি উপজেলার মধ্যে 826টি আশ্রয় কেন্দ্রে এ পর্যন্ত প্রায় 1.5 লক্ষেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে বলে জেলা প্রশাসনের সূত্রে জানতে পেরেছি। একই সাথে আপনাকে আরেকটি কথা জানিয়ে রাখতে চাই যে এই পানি বন্দী হওয়ার কারণে বা এই বন্যার কারণে হঠাৎ করে আবার পানি বৃদ্ধি পাওয়ার কারণে আসলে যে প্রত্যন্ত অঞ্চল রয়েছে, গ্রাম অঞ্চল রয়েছে, এই অঞ্চলের মানুষগুলো অত্যন্ত সমস্যার সম্মুখীনের ভিতরে রয়েছে। তারা না পারছেন আশ্রয় কেন্দ্রে যেতে, না পারছেন ঘরের ভিতরে থাকতে, যে পানির কারণে আসলে তারা একটু দুর্বিষহ জীবন যাপন করছেন বলে জানা গেছেন। যে আরেকটু তথ্য আপনাকে জানিয়ে রাখতে, যে প্রত্যন্ত অঞ্চলে যে ত্রাণ পৌঁছানোর কথা, আসলে যে যোগাযোগ ব্যবস্থার কারণেও সে প্রত্যন্ত অঞ্চলে যাওয়া যাচ্ছে না। একদিকে পানির কারণে যেমন গাড়ি চলছে না, অন্যদিকে যে বোট বা নৌকার অভাবে প্রত্যন্ত অঞ্চলে মানুষের মাঝে যারা গ্রামীণ জনপদ রয়েছে বা যে গ্রামীণ জনগোষ্ঠী রয়েছে, জনগোষ্ঠীর মাঝে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে অনেকটা একটি সূত্রে জানা গেছে। তো জেলা প্রশাসন সূত্রে যে আরেকটি জানতে পেরেছি যে এ পর্যন্ত প্রায় 1800 মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। একই সাথে প্রায় 45 লক্ষ টাকার মতো টাকা বিতরণ করা হয়েছে বানবাসী মানুষের মাঝে। এই হচ্ছে নোয়াখালী থেকে বন্যা নিয়ে আমার কাছে সর্বশেষ। জেসিকা, একই বিষয় জানাতে এবার আমরা চলে যাচ্ছি সুমনের কাছে। সুমন, স্বেচ্ছাসেবী সংগঠন থেকে ত্রাণ সহায়তা পৌঁছেছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে, একটু যদি জানাতেন। জেসিকা, আপনি যেটা বলছিলেন কুমিল্লা আসলে ত্রাণ সহায়তার জন্য আমরা দেখেছি অনেকগুলো টিম আসলে এসেছে, রেস্কিউ টিম, তারা ডিস্ট্রিবিউট নিয়ে এসেছে। আমি আপনার জানি কি কুমিল্লার যে অবস্থা,
আপনাকে ধন্যবাদ। বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে ফেনীর দাগনভূঞা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আরিফ, বন্যায় সবচেয়ে নাজুক অবস্থায় আছে এখন ফেনী, তো পানি নামতে শুরু করেছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? জেসিকা, আমি এই মুহূর্তে আছি দাগনভূঞার মদনপুর এবং হীরাপুর এলাকার মাঝামাঝিতেই। এখানে যদি একটু যদি বলি যে পানি যে কমার যে বিষয়টি সেটি এখানে কমছে না, যেটি বলা হচ্ছে যে এখানে পানি কিন্তু বেড়েই চলছে, অর্থাৎ বদরপুর এবং হীরাপুর সে শুরু করে যে এলাকাগুলো আছে সেগুলো প্লাবিত হচ্ছে এবং এখানে প্রত্যেকটি ঘরের ভেতরে পানি ঢুকে গেছে। বিশেষ করে হীরাপুর যেটি রয়েছে সেখানে ঘরের চালের উপরে পানি উঠেছে, অর্থাৎ ঘরের চালে যে টিন রয়েছে সেগুলো পানি নিচে চলে গেছে। আমরা সেখানে যাওয়ার চেষ্টা করছি, সেটি অনেক ভেতরে হওয়াতে এবং পানি এত বেশি যে মাথার উপরে পানি থাকাতে আসলে যাওয়া অনেকটুকু কষ্টকর হয়ে পড়ছে। এখানে বিশেষ করে এখন সংকট দেখা দিয়েছে, যে আশ্রয় কেন্দ্র সেটি সংকট দেখা দিয়েছে, একই সঙ্গে খাবারের সংকট রয়েছে প্রচুর পরিমাণ। বিশুদ্ধ পানির সঙ্গে আমরা দেখেছি যে এখানে যে ঔষধ কিংবা শুকনো খাবার তার কোনো কিছু কিন্তু মানুষ পাচ্ছে না। মানুষ শুধু যারা ঘর থেকে পারছেন শেষ যতটুকু পারছেন ততটুকু নিয়ে বের হচ্ছেন, অন্ততপক্ষে যেন 2-1টি জামা কাপড় নিয়ে কয়েকদিন তারা থাকতে পারেন সে ব্যবস্থা করে তারা থাকার চেষ্টা করছেন, যাওয়ার চেষ্টা করছে। আর মহিলারা যারা রয়েছে কিংবা শিশু বাচ্চা যারা রয়েছে তাদেরকে নৌকা অর্থাৎ কলা গাছ দিয়ে নৌকা বানিয়ে সেটি দিয়ে তারা পারাপার করার চেষ্টা করছেন। এবং যারা অসুস্থ রয়েছে, বিশেষ করে গর্ভবতী যেসব মহিলারা রয়েছে তাদেরকে বেলাতে করে অর্থাৎ নৌকা দিয়ে যে এই কলা গাছ দিয়ে যে বেলা বানানো হচ্ছে সেটিতে করে তারা নিয়ে যাচ্ছে। আমরা একটি ঘরের দৃশ্য একটু দেখানোর চেষ্টা করব। এখানে খুব ভয়ানক অবস্থা তৈরি হয়েছে। ভাই, পানির কি অবস্থা? পানি কি কমছে নাকি আসলে আরো বেশি প্লাবিত হচ্ছে? আপনারা কোথায় যাচ্ছেন? আরো বেশি বাড়ি গেছে পানি। আমরা অনেক কষ্টতে আছি। আল্লাহর রহমতে আমরা যেন ধৈর্য ধরতে পারি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর যাদের সাহায্য করার ক্ষমতা আছে আপনারা সাহায্য নিয়ে অন্তত মানুষদেরকে রক্ষা করুন। আল্লাহর রহমতে আল্লাহ আপনাদেরকে অনেক বড় সংকট থেকে রক্ষা করবে। এখন কোথায় উঠছেন? আপনার পরিবারের অন্য সদস্যরা কোথায় আছে? আমাদের পরিবারের সদস্যরা শ্বশুর বাড়িতে আছে। আল্লাহর রহমতে এখনো সেভ আছে, আল্লাহ রক্ষা করতেছে, রহমত করতেছে। বিশেষ করে এই এলাকাগুলো প্লাবিত হচ্ছে, বিশেষ করে এখন এই এলাকা বৃহত্তর নোয়াখালী প্লাবিত হচ্ছে। বৃহত্তর নোয়াখালীতে সমস্যা। আমরা কথা বলছিলাম একজনের সঙ্গে, তিনি যেমন কি বলছিলেন যে আসলে এই এলাকা দিন দিন বেশি প্লাবিত হচ্ছে এবং প্লাবিত হওয়ার কারণে পানির যে চাপ, পানির যে অবস্থা সেটি আসলে খুব ভয়ানক অবস্থা রয়েছে। এখানে সবকিছু অর্থাৎ ঘরের ভেতরে উঁচু যে ঘরগুলো রয়েছে সে ঘরের ভেতরে কিন্তু পানি ঢুকে গেছে, অর্থাৎ খুবই কষ্টেই জীবন যাপন করছেন এখানকার মানুষজন। যে ঘরগুলোতে অর্থাৎ বিল্ডিং ঘরগুলোতে যেগুলোতে পানি উঠে নাই সেগুলোর ছাদে মানুষ অবস্থান করছেন। হীরাপুরের পুরো বিল্ডিং এর 1 তলা পর্যন্ত পানি উঠে গেছে এবং সে পানি উঠে যাওয়ার কারণে মানুষ কোনোভাবেই তাদের জীবন কাটাতে তারা ছাদে অবস্থান করছে এবং ছাদে যারা জায়গা হচ্ছে না তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে পাশের যে আশ্রয় কেন্দ্র আছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে এবং এলাকাবাসী বলছেন আরো পর্যাপ্ত পরিমাণ ত্রাণ এবং বিশুদ্ধ পানি যদি না পাই অনেক বেশি সংকটাপূর্ণ হয়ে পড়বে এলাকা। তো এই ছিল আমার কাছে দাগনভূঞার বন্যা সর্বশেষ সংবাদ। জেসিকা। আরিফ, ধন্যবাদ আপনাকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাবার জন্য। লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। আমরা এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী যে সড়ক রয়েছে এই সড়কে। আপনাকে আমরা জানিয়ে রাখি যে আসলে লক্ষ্মীপুরে গত 7 দিন ধরে জলবদ্ধতা এবং বন্যার পানি প্রায় 6 লাখ লোক মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। বিশেষ করে গতকালকে রাত যে পরিমাণ বৃষ্টি হয়েছে এবং ফেনী এবং নোয়াখালী থেকে যে পরিমাণ পানি লক্ষ্মীপুরে খালে এবং নদীর দিকে প্রবেশ করছেন, এই পানি প্রবেশ করার কারণে লক্ষ্মীপুরে প্রায় 1 থেকে 2 ফুট, কোনো জায়গায় 3 ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এই পানি বৃদ্ধি পাওয়ার কারণে মানুষজন যারা আগে নিচে ছিল পানি তাদের ঘরে দিচ্ছিল তাদের ছাদের উপরে উঠে গেছে এবং অনেকে এখন ঘর ছেড়ে তারা আশ্রয় কেন্দ্রগুলোতে প্রবেশ করতেছে। বিশেষ করে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে লক্ষ্মীপুর পৌর শহর বাঙ্গাখাই ইউনিয়ন, লক্ষ্মীপুরের দত্তপাড়া, হাতিপাড়া,
চন্দ্রগঞ্জ এবং দিগুলি সহ সব ইউনিয়নে কিন্তু গতকাল রাত থেকে প্রায় কোনো কোনো জায়গায় 1 ফুট 2 ফুট এবং 3 ফুট পানি বৃদ্ধি পেয়েছে। ফেনীর পানি এদিকে নিচের দিকে চাপ দেওয়ার কারণে এই পানিগুলো লক্ষ্মীপুরে এসেছে বলে আমাদেরকে জেলা প্রশাসন জানিয়েছেন। তো প্রশাসনের পক্ষ থেকে তারা ত্রাণ বিতরণের জন্য ব্যবস্থা নিচ্ছেন এবং তারা যে মানুষজন নিরাপদ আসার জন্য তারা আহ্বান জানাচ্ছেন। বিশেষ করে লক্ষ্মীপুরে বন্যার তীব্রতা বৃদ্ধি পাওয়ার কারণে এখন পর্যন্ত তার সহযোগিতা অপ্রতুল রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এ ছিল লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। এদিকে খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের 16টি গেট। পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে গেটগুলো। এর আগে কাপ্তাই হ্রদে পানির প্রত্যাশিত চাপ না থাকায় রাতে খোলা হয়নি বাঁধের স্পিলওয়ে বা গেট। জানানো হয়েছিল টানা বর্ষণ উজানের ঢল অব্যাহত থাকায় ধারণ ক্ষমতার বিপদসীমায় পৌঁছেছে কাপ্তাই হ্রদের পানি। তাই শনিবার রাত 10টায় 6 ইঞ্চি করে খুলে দেওয়ার কথা ছিল কাপ্তাই বাঁধের 16টি গেট। বাঁধ রক্ষা এবং রুল কার্ভ অনুসরণ করে ছাড়া হয়েছে হ্রদের পানি। প্রতি বছর এভাবেই পানি ছাড়া হয়। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। হ্রদের সর্বোচ্চ পানির ধারণ ক্ষমতা 109 MSL। শনিবার বিকেল 4টা পর্যন্ত পানির স্তর পৌঁছায় 107.75 MSL এ। 37 দিন পর শুরু হচ্ছে মেট্রো রেল চলাচল। সকাল 7:10 উত্তরা উত্তর থেকে মতিঝিলের উদ্দেশ্যে থেকে ছেড়ে যায় প্রথম ট্রেনটি। দীর্ঘদিন পর মেট্রো রেল চালু হওয়ায় স্বস্তি জানিয়েছে যাত্রীরা। এর আগে বৃহস্পতি ও শুক্রবার পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে মেট্রো রেল। এতে লাইনে কোনো সমস্যা দেখা যায়নি। তবে মেট্রো রেল চালু হলেও মেরামত ও সংস্কার প্রয়োজন হওয়ায় আপাতত কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে। কোটা সংস্কার আন্দোলনের সময় গেল 18 জুলাই মিরপুর 10 নম্বর গোল চত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। ওই দিন বিকেল 5টায় মেট্রো রেল চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আমরা যারা অনেক দূরে অফিস করি তাদের ক্ষেত্রে আমাদেরকে জ্যামের সমস্যা হয়েছে, রাস্তায় ট্রাফিক ছিল না, প্রচন্ড ভোগান্তি ছিল। এখন মেট্রো রেলে আমাদের জন্য খুবই শান্তি হয়েছে। এটা নষ্ট না করাই আমাদের উত্তম আমি মনে করি। সবাই এটা সব সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ আমরা রক্ষা করার চেষ্টা করব। 9 মিনিটসের জার্নি, আমি মতিঝিল থেকে কারণ বাজার আসি 9 মিনিটসের জার্নি, আমাকে সেখানে সময় দিতে হয়েছে 45 মিনিট, 40-45 মিনিট। আমার একটু সময়টা বাঁচছে। সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে কি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা নিশ্চিত করেনি পুলিশ। ডিবির একটি দল শান্তিনগরে এক আত্মীয়ের বাসা থেকে গোলাম দস্তগীর গ্রেফতার করে। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। আজ আদালতে তোলা হতে পারে সাবেক এই মন্ত্রীকে। এর আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জের থানায় শেখ হাসিনা ও গোলাম দস্তগীর গাজী সহ 105 জনের নামে হত্যা মামলা করা হয়। মোটা অঙ্কের টাকা দিলেই পাওয়া যাচ্ছে জন্ম নিবন্ধন। ভুয়া ঠিকানা ব্যবহার করে টাকার বিনিময়ে এসব জন্ম নিবন্ধন চলে যাচ্ছে রোহিঙ্গা সহ অপরাধীদের হাতে। তৈরি হচ্ছে পাসপোর্টও। বাংলাদেশি পরিচয়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন তারা। আর এইসব অপকর্মে জড়িত থাকায় অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তাদের সচিবের বিরুদ্ধে। কুমিল্লা প্রতিনিধি সুমন কবিরের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ফারজানা ইসলাম। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের একটি বিরাট অংশ অসাধু চক্রের সহায়তায় তৈরি করছে নকল জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র। এসব নকল কাগজপত্র ব্যবহার করে সহজেই মিলছে পাসপোর্ট। এমনই এক ঘটনা ঘটেছে কুমিল্লার 14গ্রাম উপজেলায়। পুলিশ জানায় বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে চলতি বছরের 11 জুন ভিয়েতনামে যাওয়ার চেষ্টা করেন হুমায়রা ও শারমিন আক্তার নামে 2 জন রোহিঙ্গা। তবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হলে তাদের ফেরত পাঠানো হয়। অনুসন্ধানে সামনে আসে কুমিল্লার 14গ্রামের ইউপি সচিব ও চেয়ারম্যানের নাম। মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদের সহায়তায় উপজেলার বাসিন্দা পরিচয়ে পাসপোর্ট তৈরি করেন ওই রোহিঙ্গারা।
এর আগেও জন্ম নিবন্ধনে বিভিন্ন অনিয়মের কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সচিব রুহুলের আইডেন্টিটি একাধিকবার বন্ধ রেখেছিল। মুচলেকা দিয়ে তিনি আবারও আইডেন্টিটি ফিরে পান। এসব বিষয়ে জানতে চাইলে ইউপি সচিব রুহুল আমিন মজুমদার রোহিঙ্গা নারীর পরিচয় জানতেন না বলে নিজেকে নির্দোষ দাবি করেন। আমার ইউনিটে দুইটা লোক ঢিমাতুলি গ্রামে ভিয়েতনামে যাওয়ার পথে নাকি এয়ারপোর্ট ধরা গেছে। আমি যেগুলো বলছি না এগুলো আমি সম্পৃক্ত নাই। এছাড়া রুহুল আমিনের বিরুদ্ধে চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে। এসব অভিযোগ অস্বীকার করেন ইউপি চেয়ারম্যান। আমার আইডি সে ইউজ করে ব্যবহার করে সচিব, ওনার সচিবের একটা আইডি আছে, দুইটা আইডি এসে ব্যবহার করে এগুলা যাচাই বাছাই নিবন্ধনের ব্যাপারটা যাচাই বাছাই করে প্রিন্ট কপিটা আমার কাছে দিতেছে। তিনটা আইডি সমন্বয় তারা এই কাজগুলা করে। তবে কাজী খবিরউদ্দিন পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এদিকে চিউড়া ইউপি সচিব রোহিঙ্গাদের জন্মসনদ দিচ্ছেন এমন অভিযোগ জানতেন না বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পত্রিকা মারফত জানতে পেরেছি এটি রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে তাদের এই কার্যক্রমটি মনিটরিং করা হয়, আর নিশ্চয়ই তারা এই বিষয়ে তাদের মতো করে ব্যবস্থা নেবেন। দীর্ঘদিন ধরে চলে আসা এই অনিয়মের বিচারের দাবি স্থানীয়দের। রোহিঙ্গার ব্যাপারে আমরা বারবার এই ডিজিএলজির কাছে আমরা আবেদন করছি, চেয়ারম্যান সাহেব কিন্তু এদেরকে পরিবর্তন করে নাই। উনি টাকা যেগুলো এগুলো আয় করে, যেগুলোর টাকা আমরা তাদের টাকা দিতেন না, এগুলো আন্ডাটা করে না, একদিন দুদিন 3 দিন 4 দিন ঘুরায়। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চান স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঘনিষ্ঠতায় অনিয়ম দুর্নীতির স্বর্গ রাজ্য গড়ে তোলে মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহানা আক্তার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেত্রী থেকে বিসিএস ক্যাডার হয়ে হাতিয়েছেন কয়েকশো কোটি টাকা। বালুমহাল লঞ্চ ও ফেরিঘাট, বাস টার্মিনাল, ইটের ভাটা থেকে শুরু করে সব সেক্টর থেকে কমিশন ঢুকত ডিসি রেহানার পকেটে। সহকর্মী আব্দুল আলিমের প্রতিবেদন জানাচ্ছেন আপন অপু। 2023 সালের 24শে জুলাই মানিকগঞ্জ জেলা প্রশাসক হিসেবে যোগ দেন 27তম বিসিএস কর্মকর্তা রেহানা আক্তার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সক্রিয় ছিলেন ছাত্রলীগের রাজনীতিতে। সরকারি চাকুরিতে আসার পর থেকে প্রভাব খাটিয়ে শুরু করেন অনিয়ম দুর্নীতি। একের পর এক টপকাতে থাকেন পদোন্নতির সিঁড়ি। এরই ধারাবাহিকতায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্র ধরে জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন মানিকগঞ্জে। রাজনৈতিক পরিচয়, জেলা প্রশাসকের ক্ষমতার সঙ্গে জাহিদ মালেকের ঘনিষ্ঠতায় গড়ে তোলেন অনিয়ম দুর্নীতির স্বর্গরাজ্য। চলতি বছরের 30শে মে মানিকগঞ্জে 7টি বালুমহাল 21,81,81,611 টাকা মূল্যে ইজারা দেন ডিসি রেহানা। সেই বালুমহালের কার্যাদেশ আটকে রেখে ইজারাদারদের কাছ থেকে আদায় করেন 5% কমিশন, হাতিয়ে নেন 1,07,19,000 টাকা। এছাড়া বিভিন্ন হাট বাজার ইজারা, লঞ্চ, বাস, ট্রাক সহ পরিবহন সংগঠন, বিভিন্ন প্রকল্প, ইটভাটা, জলমহাল সহ অন্যান্য ক্রয় কমিটি থেকে এলআর ফান্ডের নামে মাতেন কমিশন বাণিজ্যে। সবশেষ জেলা প্রশাসক কার্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের চাকরির নিয়োগেও হাতিয়েছেন মোটা অঙ্কের টাকা। এমন অনিয়ম দুর্নীতির তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন নাগরিক সমাজের। এত বহির্ভূত আয় যদি করে থাকে সেটি সরকারের পক্ষ থেকে তদন্ত করে তালিকার পূর্ব তাদের যে সম্পদ সেটি যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই সেটি সরকারি কোষাগারে ফেরত দেওয়া দরকার। দুর্নীতিতে জড়িত এমন সব কর্মকর্তাকে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা প্রয়োজন বলে মনে করছেন দুদক আইনজীবীও। দুর্নীতি কিন্তু কোনো আমলেই সুনীতি হয় না। দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ যদি কেউ উপার্জন করে থাকে তাদের আইনের আওতায় এনে তাদের বিচার হওয়াটা আমার দুদকও কামনা করে, দেশবাসীও চায়। রক্ষকরা ভক্ষক হওয়ার কারণেই প্রশাসনের উপর আস্থা হারিয়েছে মানুষ। সেই আস্থা ফেরাতে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জনসাধারণের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেরিতে হলেও অবশেষে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। এতে ব্যস্ততা বেড়েছে জেলেদের। জাল নৌকা নিয়ে নদীতে ছুটছেন তারা, মেতেছেন ইলিশ ধরার উৎসবে। এদিকে ইলিশ ধরা পড়ায় সরগরম হয়ে উঠেছে আড়তগুলো। ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন জেলেরা। ভোলা থেকে সহকর্মী ছোটন সাহা রিপোর্ট জানাচ্ছেন টুম্পা আফরোজ।
ইলিশ শিকারের পর মাছ ভর্তি ঝুড়ি নিয়ে ঘাটে ফেরা আর আড়তে হাঁক ডাক দিয়ে বিক্রির চিত্রই বলে দেয় ব্যস্ততা বেড়েছে জেলেদের। দেরিতে হলেও ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে এখন ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। হাসি ফুটেছে জেলেদের মুখে। নদীতে ধরেন হয়তো মাছ আপনার একটু ভালো পড়ে, ঝাঁকা ঝাঁকা ইলিশ মাছ ভালো পড়ে, আমাকে হাতে সময় কম, মাছ বেশি আবার বোটে সাগরে যান গিয়া ইলিশ মাছটা একটু ভালো পাওয়া যায়, আমরা কিছু দানা দুনা দিতে পারব। নদীতে মাছের এমন প্রাপ্যতা থাকলে দাম কিছুটা কমার কথা বলছেন জেলেরা। আমরাও কিনে বেশি একটু মোটামুটি ভালো আছি, বুঝলেন, আরো যদি বেশি হয় আরো কমে কিনতে পারুন, কমে বেচতে পারুন, বাজারে নিয়ে বিক্রি করতে পারুন। ইলিশের চাহিদা ও দরদাম নিয়ে সন্তুষ্ট মৎস্যজীবীরা। প্রতিদিন জেলার বিভিন্ন ঘাটে কমপক্ষে 10 কোটি টাকার ইলিশ বেচা কেনা হচ্ছে বলে জানান আড়তদাররা। ভোলা জেলায় যা ঘাট আছে, মৎস্য আড়ত আছে, সব মিলে হয়তো 10 কোটি টাকার মাছ বিক্রয় আজকে হবে বা হয়েছে। এখন মোটামুটি ভাবে জেলেরও ব্যস্ত, আমরা একটু ব্যস্ত। ইলিশের উৎপাদন বাড়ায় লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে আশাবাদী মৎস্য বিভাগ। এবছর আমাদের লক্ষ্যমাত্রা 1,83,000 মেট্রিক টন ইলিশ ভোলা থেকে আমরা উৎপাদন করব। আশা করি যেভাবে ইলিশ আসছে এবং বাজারে যেভাবে ইলিশ সয়লাভ হয়েছে এবং জেলেদের জালে যেভাবে ইলিশ ধরা পড়ছে, তাতে করে আমরা এবছর আমাদের যে লক্ষ্যমাত্রা এটা আমরা খুব সহজে অর্জন করব বলে আমরা প্রত্যাশা করি। ভরা মৌসুমে ইলিশের এমন ঝাঁক অব্যাহত থাকলে আর্থিক সংকট কাটবে বলে প্রত্যাশা করছেন জেলার 2 লক্ষাধিক জেলে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর। অবরুদ্ধ গাজা উপত্যকার একটি মসজিদে পবিত্র কোরআন শরীফ পুড়িয়েছে ইসরায়েলি সেনারা। শুক্রবার এক ড্রোন ফুটেজে এমনই বর্বচিত্রের দেখা মিলেছে। এই ঘটনায় এরই মধ্যে ক্ষোভ ও নিন্দা জানিয়েছে হামাস। একই সঙ্গে মুসলিম বিশ্বকেও এ নিয়ে নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি। আরও জানাচ্ছেন আফরিন মৌ। গাজা জুড়ে বর্বরতার সব মাত্রাই ছাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। গেল 10 মাসের আগ্রাসনে ইসরায়েলি হিংস্রতার শিকার অসহায় ফিলিস্তিনিরা। সবকিছু হারানো এসব মানুষের উপর আগ্রাসন চালাতে একটুও দ্বিধা করে না তারা। শুধু মানুষ মেরেই ক্ষান্ত হয়নি ইসরায়েলি বাহিনী, স্থাপনাগুলোতে টার্গেট করেও হামলা চালানো হচ্ছে। ঘরবাড়ি থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সবই ইসরায়েলি আগ্রাসনের কবলে পড়ে এখন শুধুই ধ্বংসস্তূপ। এ পরিস্থিতিতে বাদ যায়নি মুসলিমদের ধর্মীয় উপাসনালয়গুলো। মসজিদের পবিত্র কোরআন শরীফ পুড়িয়ে বর্বরতাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেল ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার এক ড্রোন ফুটেজে দেখা যায় ইসরায়েলি সেনারা উত্তর গাজার বানি সালাম মসজিদে সংরক্ষিত পবিত্র কোরআনের পাতা ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দিচ্ছে। আল জাজিরার প্রকাশিত ওই ফুটেজে আরও দেখা যায় খান ইউনিসের ঐতিহাসিক গ্র্যান্ড মসজিদেও বোমা ফেলা হচ্ছে। এ অবস্থায় মাটির সঙ্গে মিশে যাওয়া মসজিদেই নামাজ আদায় করছেন ফিলিস্তিনিরা। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। একই সঙ্গে পবিত্রতার সাথে সম্পর্কিত সবকিছুর বিরুদ্ধে ইসরায়েল বিদ্বেষপূর্ণ আচরণ করছে বলেও দাবি করা হয়। এরই মধ্যে কোরআন পোড়ানোর প্রতিবাদ জানানোর জন্য আরব ও মুসলিম দেশ এবং সংগঠনগুলোর প্রতি আহ্বানও জানিয়েছে গোষ্ঠীটি। মার্কিন অ্যাডভোকেসি গ্রুপ কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন এক প্রতিবেদনে জানায়, মসজিদে হামলা ও পবিত্র গ্রন্থ পুরানোর মধ্য দিয়ে এটি প্রমাণিত হয় যে শুধু ফিলিস্তিনিই নয়, এ যুদ্ধ একই সাথে ইসলামের বিরুদ্ধেও পরিচালনা করছে ইসরায়েল। একাধিক গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ইসরায়েল গত 10 মাসে গাজায় হামলা চালিয়ে 610টি মসজিদ ও চার্চ পুরোপুরি ধ্বংস করেছে। যদিও এই বিষয়ে এখনও নীরব নেতানিয়াহু প্রশাসন। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর।